আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন, তাদের কথা স্মরণে রেখে যতটা সম্ভব সহজ ভাষাতে উপস্থাপন করার চেষ্টা করছি। স্পেশালি নতুনদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা, যারা দেশের বিভিন্ন স্থান থেকে শুনছেন আর যারা দেশের বাইরে থেকে এই ভিডিওটি শুনছেন ও দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক সাধুবাদ। এই চ্যানেলটি ভিজিট করলে আপনারা শেয়ার মার্কেটের অনেক অজানা বিষয় জানতে ও শিখতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, সময় পেলে আমার এই চ্যানেলটি ভিজিট করবেন। আপনাদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা আশা করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার নেটিংয়ের পার্ট 2 বা দ্বিতীয় পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম পর্বটি আমি গত 4 ডিসেম্বর 2022 তারিখে সম্প্রচার করেছিলাম। আপনাদের অনেকের সাড়া পেয়েছিলাম সেই ভিডিওতে। যারা আজকের নেটিং এই পর্বটি দেখছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আগের পর্বটি দেখে আসার জন্য। তাতে করে আপনাদের বুঝতে খানিকটা সুবিধা হতে পারে। আমি ভিডিও ডেসক্রিপশানের আগে ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখব। চলুন তাহলে আমরা মূল আলোচনাতে প্রবেশ করি। শেষ ভিডিওতে বলেছিলাম উপরোক্ত শর্তের বাহিরে দুটি শর্ত মাথায় রাখতে হবে। সেগুলো কি? তা হলো, একটা হলো বুলিশ মার্কেট, 2 হলো বেয়ারিশ মার্কেট। এই 2 ধরনের মার্কেটের নেটিং 2 ধরনের। একটির আচরণের সাথে আরেকটির আচরণের কোনো মিল নেই। তাহলে আলোচনার স্বার্থে আমরা একটু বুলিশ মার্কেট আর বেয়ারিশ মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেহেতু আমরা শেয়ার নেটিংকে গুরুত্ব দিয়ে থাকি, তাই ইন্ডেক্সের সাথে স্কিপকে বেশি প্রাধান্য দিব। বুলিশ মার্কেটের নেটিং উদাহরণের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব। শেয়ার মার্কেটে বুলিশ মানে পজিটিভ মার্কেট বা পজিটিভ ইন্ডেক্স। সেই ক্ষেত্রে আপনার নির্বাচিত স্ক্রিপ্টটি পজিটিভ নাও হতে পারে। তাই বলছি, ইন্ডেক্সের সাথে পজিটিভ হয় এমন শেয়ারের নেটিং নিয়ে আলোচনা করব এবং ওই ধরনের শেয়ারকেই কথাই আমি উল্লেখ করার চেষ্টা করছি। আমরা আজকে ভিডিওতে মিস্টার মদন মিয়ার পোর্টফোলিও দেখব। তো চলুন তাহলে সরাসরি পিএফে চলে যাই। যেহেতু উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি এফএক্স ফুড শেয়ারটি মিস্টার মদন মিয়ার হোল্ডিংয়ে আছে। এটা হচ্ছে মিস্টার মদন মিয়ার পোর্টফোলিও। তো আগের ভিডিওর মতোই সকল শর্ত প্রতিপালনযোগ্য। ধরুন শেয়ারটি মদন মিয়া ক্রয় দাম 295 টাকা। 295 টাকা এই কারণে বলছি যে 295 টাকা করে সে 2000 শেয়ার সে হোল্ড করছে। তো কিন্তু শেয়ারটি কমতে কমতে 275 লেভেলে চলে আসে। যদি কোনো দিন দাম বাড়ে বা সেদিন 282 পর্যন্ত গিয়ে আর এগোতে পারছে না। এই সপ্তাহে শেয়ারটির পরপর 2 দিন বেশ ভালো ভলিউম নিয়ে দাম বাড়ছে। 282, 100 মানে 283 পর্যন্ত যায়, কিন্তু দাম বাড়ার সাথে সাথে শেয়ারটির দাম ধরে রাখতে পারছে না। তো এটা হচ্ছে মিস্টার মদন মিয়ার পোর্টফোলিও। তো 295 টাকা এই কারণে বললাম যে এটার বাই রেট ছিল 293 টাকা 53 পয়সা, এটা অ্যাভারেজ ছিল। কিন্তু কমিশন যদি আমি কনসিডারেশনে নিই তাহলে এই শেয়ারটি 295 টাকা করে। তো আমি এটার একটা স্টক মার্কেট থেকে মানে ডিএসও ওয়েবসাইট থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। এখানে একটা 13 দিনের একটা সামারি আমি নিয়েছি। সেটা হচ্ছে উনি যেদিন শেয়ারটা বাই করেছিল সেদিন ছিল এই যে 4 তারিখে। তো 4 তারিখে যখন বাই করেছিল সে তখন এই 295 টাকা
বাই করেছিল। সেদিন দেখেন আপনার ওপেন রেট ছিল 287, লো ছিল 287, সে 294 টাকা লাস্ট রেট ছিল, এটা 306 টাকা 90 পয়সা পর্যন্ত উঠেছিল। তো আমি সেই মদন সাহ যে উনি 4 তারিখে শেয়ারটা কিনে ফেলেছিল 295 টাকা, মানে অ্যাভারেজে আর কি, কমিশন ইনক্লুডিং কমিশন। তো সেই শেয়ার বাই করার পরে তারপরে দেখেন ধীরে ধীরে শেয়ারটির দাম কমতে থাকে, 276 পর্যন্ত নামে। তো ভদ্রলোক কোনোভাবে এটা থেকে বের হইতে পারে না। তো এরপরে উনি যেই প্রসেসটা, সেই প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। তো ভদ্রলোক অনেকভাবে ট্রাই করে, এটা থেকে বের হইতে পারছে না। তো বের হইতে পারছে না, তো যখন দেখলো যে 2 দিন মোটামুটি মার্কেট মোটামুটি একটা পজিটিভ, ইন্ডেক্সও মোটামুটি পজিটিভ, তখন সে সকালে, মানে আগের দিনই সিদ্ধান্ত নিয়েছে যে সকালে ইন্ডেক্স বাড়ে, মানে সে তার অবজারভেশনে দেখেছিল সকালে ইন্ডেক্সটি বাড়ে, তারপরে বেলার সাথে সাথে ইন্ডেক্সও কমে, শেয়ারটির দামও কমে। এই শেয়ারটির সাথে ইন্ডেক্সের যেই পজিটিভ কোরিলেশন লক্ষ্য করা যাচ্ছে, তো এই রিলেশনের উপরে সে ভিত্তি করেই সে সিদ্ধান্ত নিবে। তো আজকে ইন্ডেক্স পজিটিভ দিয়ে শেষ হয়েছে। মজার ব্যাপার, মদন মিয়ার স্ক্রিপ এফএক্স ফুডও 281 লেভেলে ক্লোজ হয়েছে। তো আপনারা যদি এটা দেখেন যে মানে আমরা যদি 4 তারিখে কিনলেও, আমরা যেহেতু 12 তারিখ থেকে খেয়াল করতেছি, তাহলে 12 তারিখে দেখা যাচ্ছে তার অনেক লস আছে, প্রায় 4%-এর উপরে লস, মানে 24,000-25,000 টাকার মতো। তো এই অবস্থাতে সে মানে খেয়াল করলো যে সে নেক্সট ট্রেডিংটা কবে করবে। তো 12 তারিখে সে সিদ্ধান্ত নিয়েছিল, 13 তারিখে সে ট্রেড করে। চলেন আমরা 13 তারিখের ডাটাগুলো দেখে নেন। তো এখানে ডাটাগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো 13 তারিখে সে যেটা করে, এই যে 13 তারিখে তো মার্কেট দেখে যা মানে সে বুঝলো আর কি যে আগামী দিন ইন্ডেক্স ভালো থাকবে। তো তাই মদন মিয়া সিদ্ধান্ত নিল এফএক্স ফুড শেয়ারটি দিনের শুরুতে বাই করবে মার্কেট রেটে। তো সিদ্ধান্ত অনুযায়ী মদন মিয়া 2000 শেয়ার, যেহেতু তার কোডে আছে 295 করে কেনা আছে, তো আমি সেটার একটু অবস্থানটা দেখে নিই। 295 টাকা, তার 10 লাখ টাকা যদি পোর্টফোলিওর ভ্যালু ধরি, সে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে দেখা যাচ্ছে 295 টাকা করে তার যেই শেয়ারগুলো আছে, তো শেয়ারে তার কস্টিং চলে গেছে 5,89,995 টাকা 30 পয়সা। তার মানে মদন মিয়ার কাছে আর বিনিয়োগের যে ফান্ড থাকে সেটা হচ্ছে 4,10,004 টাকা 70 পয়সা। তো যেহেতু প্ল্যান অনুসারে সকালবেলা সে 281 টাকা 50 পয়সা করে 1000 শেয়ার মার্কেট থেকে ক্রয় করে, তো পরবর্তী 20-25 মিনিটের মধ্যে শেয়ারটি 295 টাকা টাচ করলো, মানে প্রায় 5%-এর মতো করেছে। সে 1000 শেয়ার মার্কেট থেকে সে কিনে নিয়েছে। দেখেন 1000 শেয়ার সে মার্কেট থেকে কিনে নিয়েছে 281 টাকা 50 পয়সা করে। তো তার কমিশন টমিশন মিলে তার যেটা হয়েছে 282 টাকা, 2,82,960 টাকা 50 পয়সা, মানে অন অ্যান অ্যাভারেজ 282 টাকা 91 পয়সা পড়েছে আর কি, ইনক্লুডিং কমিশন। তো সে সেখান থেকে 2000 শেয়ারের মধ্যে সে 1000 শেয়ার সে সেখান থেকে কিনে নেয়। তো 1000 শেয়ার কিনে নেওয়ার পরে 5% যখন বেড়ে যায়, তখন সে করে কি, সে শেয়ারটা সে সেল করে দেয়। তো যখন সে সেল করে, দেখেন এই যে 295 টাকায় সে শেয়ারটা সেল করে দেয়। সেল করার পরে তার যেটা ভ্যালু দাঁড়ায় সেটা হচ্ছে 2,93,525 টাকা ইনক্লুডিং কমিশন, কিন্তু 50 পয়সা করে কমিশন ধরা হয়েছে পার ট্রেডে। তো দেখা যাচ্ছে এই ট্রেডে সে মোটামুটি 10,617 টাকা 50 পয়সার মতো সে গেইন করে। গেইন করার পরে তার যে ক্যাপিটাল মানে পারচেস পাওয়ারটা, সেই পারচেস পাওয়ারটা থাকে মানে 4,20,622 টাকার মতো। তো এইটা হলো অবস্থা আর কি। তো এই শেয়ারে যে মানে প্রফিট করলো করলো সেটা তো দেখালাম। তো এমতো অবস্থা মদন মিয়া হাতের শেয়ার যে 2000-এই রইল, কিন্তু ম্যাচিউর শেয়ার 1000 আর কি, অলরেডি 1000 সে সেল করে দিয়েছে, 1000 সে নতুন কিনেছে, কিন্তু তার মোট শেয়ার সে 2000-ই রইল, কিন্তু তার ম্যাচিউর শেয়ার 1000 কমে গেল আর কি। তো এইটার দেখা গেল যে 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 কস্টিং করে দেখা গেল যে তার কমিশন কিন্তু মানে কস্ট যেই ইয়াটা আর কি, টোটাল কস্ট পার শেয়ারের
টোটাল কস্ট কমে গেছে 289 টাকা 69 পয়সা দাঁড়ায়। তো মার্কেট কন্ডিশন আর তার স্ক্রিপের মতিগতি দেখে মদন মিয়া বুঝতে পেরেছে শেয়ারটি ভালো হতে যাচ্ছে, তাই সে 14/12/2022 তারিখে 284 টাকা 70 করে 1500 শেয়ার মার্কেট থেকে ক্রয় করে নিল। সে দিনের 303 টাকা হাই উঠলেও দিন শেষে দাম কমে যায় আর 293-তে ক্লোজ হয়। তো এটা হলো যে তার যে 14 তারিখে যে ট্রেডটা, সে 14 তারিখে দেখেন, এটা 13 তারিখ গেল, এটা হচ্ছে 14 তারিখ। 14 তারিখে সে শুধু শেয়ার কিনেছেই। তো এই শেয়ার কেনার পরে দেখা গেল যে সে এইটুকু সে রেখে দিয়েছে। তো 1000 শেয়ার সে কিনেছে। তো 1000 শেয়ার কিনে সে মনে করেন যে 2,84,000 টাকার মতো খরচ হয়েছে, ইনক্লুডিং কমিশন সহ 2,86,123 টাকা 50 পয়সা। তো এই মতো অবস্থায় তার যেহেতু আগের 2000 শেয়ার ছিল আর এখন নতুন 1000 শেয়ার কিনেছে, কিন্তু এদিন আর 14 তারিখে সে সেল দেয়নি, তার যে পজিশন দাঁড়ালো 3000 শেয়ার দাঁড়াইছে। 3000 শেয়ার দাঁড়ানোর ফলে তার যে কমিশনটা ছিল অ্যাভারেজ কস্ট ছিল, সেই কস্টটা কিন্তু আরও খানিকটা কমেছে, সেটা 288 টাকা 50 পয়সা। তো 288 টাকা 50 পয়সা হলে তার দেখা গেল যে টোটাল কস্ট হচ্ছে 3000 শেয়ারে 8,65,501 টাকা 30 পয়সা। তো এই ছিল, তো 93 টাকা ক্লোজ হলো। তারপরে এই গেল তার অবস্থা। সে তার হাতে শেয়ার যে 3000 আছে তার কস্টিং থেকে 288 টাকা 50 পয়সা করে যেহেতু তার ফান্ড রইল, তো তখন সে মার্কেটের সিচুয়েশান দেখে সে সিদ্ধান্ত নিল যে 15 তারিখে শুরুতে হাউস থেকে কিছু লিমিট নিয়ে বাকিতে হলেও সে 1000 শেয়ার সে বাই করবে। তো যেহেতু তার হাতে অ্যাভেলেবেল ফান্ড নাই, তো সে 1000 শেয়ার বাই করবে। তো সেই অনুযায়ী সে 296 টাকা করে 1000 শেয়ার বাই করে। দেখেন 15 তারিখে, 14 তারিখের পজিশান গেল, এ হচ্ছে 15 তারিখ। 15 তারিখে দেখেন সে 1000 শেয়ার বাই করে 296 টাকা করে, যার কমিশন সহ তার কস্ট দাঁড়ায় 2,97,480 টাকা। তো ভদ্রলোক যেহেতু দেখলো যে সে লোন নিয়ে শেয়ারটা বাই করেছে, সুতরাং তার টেন্ডেন্সি ছিল যে তার প্রফিটে গেলেই সে ক্রয় দাম থেকে বেশি হলে সে সেল করে দিবে, যেহেতু হাউসের লোন রয়ে গেছে, সে লোনটা অ্যাডজাস্ট করবে। তো এখন দেখেন, আপনারা দেখেন যে 15 তারিখে শেয়ারটা কতটুকু উঠেছিল। 15 তারিখে আমি মার্কিং করে রেখেছি। 15 তারিখে দেখেন যে শেয়ারটার হাই হয়েছিল 314 টাকা 70 পয়সা, তারপরে লাস্ট ট্রেড ছিল 309 টাকা 70 পয়সা এবং ক্লোজও হয়েছে 309 টাকা 70 পয়সা। তো সে যেটা করলো সেটা হচ্ছে যে সে 1000 শেয়ার যেটা কিনেছিল সে 311 টাকাতে সে সেল করে দিয়েছে। 311 টাকা করে সেল করে দিয়ে সেটা যেটা ভ্যালু হয়েছে 3,09,445 টাকা ইনক্লুডিং কমিশন কনসিডার করার পরে। তো সে মোটামুটি 1000 শেয়ারে মোটামুটি সে 11,965 টাকা প্রফিট করে। তো 11,965 টাকা প্রফিট করে। তো এখন তার হাতে যেটা সেটা হচ্ছে যে সে তার হাতে কিন্তু 3000 শেয়ারই রয়ে গেল। তো মাঝখানে সে শেয়ারটা থেকে 11,000 প্রায় 12,000 টাকার মতো প্রফিট করলো। তো এই দুইটা ট্রেডে সেলে সে যেটা করলো সেটা হচ্ছে প্রথম ট্রেডে সে 10,617 টাকা প্রফিট করেছিল, সেকেন্ড ট্রেডটাতে সে শুধু বাই করছে, থার্ড ট্রেডে সে বাইও করেছে সেলও করেছে, সেখানে সে 11,965 টাকা সে প্রফিট করে। টোটাল তার রিয়েলাইজ গেন হচ্ছে 22,582 টাকা 50 পয়সা। এখন ওই দিনের যদি আমি মার্কেট ভ্যালু দেখি, তাহলে তার হাতে যে 3000 শেয়ার রয়ে গেছে, 3000 শেয়ারে তার মোটামুটি 75,563 টাকা 70 পয়সা প্রফিট, আনরিয়েলাইজ প্রফিট দেখায়। কিন্তু যেহেতু উনি আর ওই দিন আর ট্রেড করে নাই, পরের দিন যেটা হচ্ছে যে পরের দিন আমরা দেখি, পরের দিন হচ্ছে যে 18 তারিখ এবং 19 তারিখ। দেখেন 18 তারিখ আর 19 তারিখে, 18 আর 19 তারিখের দেখেন যে লাস্ট ট্রেড হয়েছে 334 টাকা 40 পয়সা, হাই হয়েছিল 336 টাকা, লো ছিল 313 টাকা এবং ক্লোজ হয়েছিল 334 টাকা 40 পয়সা। এখন আমি ধরে যেহেতু তার হাতে এই 3000 শেয়ার রয়ে গেছে, তাহলে 3000 শেয়ারে তার
দাঁড়ায় কত দেখেন, তার হচ্ছে প্রফিট দ্বারা আনরিয়েলাইজ প্রফিট দ্বারা 1,49,000 টাকার মতো। তো এখন এই 1,49,000 টাকা সে 18 তারিখে 15 তারিখের পরে 2 দিন বন্ধ ছিল, 18 তারিখে সে সেল করে দিতে পারতো, আদারওয়াইজ 19 তারিখে সেল করতে পারতো। তো সে 18 তারিখ 19 তারিখে সেল করে নাই ধরে নিলাম, বা তার সুবিধা মতো সময় সেল করবে। তো সেল করলে আমি যদি ধরি এটার সাথে যদি আমি 1,49,000 রিয়েলাইজ যদি মনে করেন যে গত দিনের মার্কেট রেটেও যদি আমি এটা সেল করি, তাহলে মোটামুটি 1,72,246 টাকা সে প্রফিট করবে। তো এখন এই হচ্ছে যে টোটাল সিনারিওটা। এই সিনারিও দিয়ে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি এফএক্স ফুড বলেছি, তার মানে আপনি এফএক্স ফুড বাই করতে যাবেন না। আমি এটা জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে শেয়ার করলাম। নেটিংয়ের যেই পজিটিভ মার্কেটে নেটিংটা কিভাবে করতে হয়, কিভাবে করলে বেটার হয়, এই জিনিসটাই জাস্ট আপনাদের সাথে মানে শেয়ার করা আর কি, আর কিছু না। তো এইটা থেকে আপনি যদি নর্মাল যে ভদ্রলোক মনে করেন যে 295 টাকা ট্রেড করে আর সেখান থেকে বের হইতে পারে না, তো এই সিচুয়েশানগুলোকে যদি মার্কেট সম্বন্ধে মিনিমাম আইডিয়া থাকে, তাহলে মনে করেন এই পজিটিভ মার্কেটে এবং আপনার স্ক্রিপ্টের পজিটিভনেসের উপরে নির্ভর করে আপনি বাই করতে পারবেন, সেল করতে পারবেন। তো এইটা হচ্ছে যে মেইন জিনিস যেটা আপনাদেরকে বোঝানোর ব্যাপার ছিল। তো আশা করি আপনারা মানে আমার এইটা দেখে মানে শিক্ষানবিশ হিসেবে নেবেন। আপনি নিজেকে স্টাডি করে ওই লেভেলে নিতে পারলেই দেন আপনারা এই নেটিংগুলোতে করবেন। আদারওয়াইজ কাঁচা হাতে নেটিং করতে গিয়ে প্রবলেমে পড়ে যেতে পারেন। অনেক সময় দেখা যায় যে প্রফিট এসে লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এইটুকু আর কি। তাহলে আপাতত এই পর্যন্তই থাকুক। পরে অন্য কোনো দিন বিয়ারিশ মার্কেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা চ্যানেলটি প্রচার করুন বেশি বেশি করে, যাতে অন্যরাও শিখতে পারে। তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথেই থাকবেন, চ্যানেলটির সাথে থাকুন। চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনার ফ্রেন্ড সার্কেলে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।